হ্যালো এভরিওয়ান, আমরা আবারও চলে আসলাম ছেড়ে যাওয়া স্ত্রী গল্পের 11 নম্বর পর্ব নিয়ে। তবে এই পর্বতে থাকবে এরকম কিছু চমক, যে চমকগুলোর কারণে আপনারও চোখ দিয়ে পানি পড়তে বাধ্য হবে, কারণ পিচ্চি আদনানটা অনেক পরিমাণেই কান্না করবে। এবং কি এই পর্বতে এরকম কিছু কাহিনী থাকবে যেগুলো অনেকটাই বাস্তবের সাথে মিল। যাই হোক, আমরা কথা না বলে গল্পতে ফিরে যাই। আদিলা বলে, আচ্ছা শুভ, তোমার সমস্যাটা কি আমাকে মেনে নিতে? আচ্ছা বাদ দাও, আমি তোমাকে আর আমাকে মেনে নিতে বলবো না। আমি না হয় অন্য কাউকে নিয়ে আবার নতুনভাবে শুরু করব। আজকে না হয় অত্যন্ত পক্ষে অফিসটা ছুটি হওয়া পর্যন্ত তুমি আমার সাথে থাকো প্লিজ। আমার শুভ হয়ে থাকো আমার সাথে। তুমি তোমার বাচ্চার মা হিসেবে আজকে আমাকে সময়টা দাও। আমার এই আবদারটাকে তুমি রাখো। তুমি না করো না প্লিজ শুভ। এই আমার শেষ আবদার। এরপরে হয়তো বা তোমার কাছে আর আমি কোনো আবদার করব না। এই শেষ আবদারটুকু তুমি আমাকে ফেলে দিও না। তুমি এই শেষ আবদারটুকু রেখে দাও প্লিজ শুভ। আদিলার মুখে অন্যজনের নাম শুনে শুভর অন্তরটা ফেটে যায়, কিন্তু সে নিরুপায়। তাই তো সে চুপচাপ, কোনো কথা বলতে পারতেছে না। শুভর নিজেরও মন চায় আজকে আদিলার সাথে সময় কাটানোর জন্য, কিন্তু সেই কারণেই শুভ আজকের সময়টা আদিলাকে দিয়ে দেয়। তারপর আদিলা তাকে নিয়ে খাবারের সামনে বসে। শুভকে আদিলা নিজ হাতে খাবার খাইয়ে দেয়। শুভ খাইয়ে দেওয়ার চেষ্টা করে, কিন্তু তার বিবেক তাকে বারবার বাধা দেয়। তাই তো সে খাইয়ে দিতে পারে না, শুধু নিজেই একা খায়। এবং আদিলা নিজের হাতেই খাবার খায়। শুভকে আদিলা খাবার খাইয়ে দেয় না, আদিলা বারবার শুভকে খাইয়ে দেয়। খাওয়া দাওয়া শেষ করে শুভ একটা চেয়ারে বসে পড়ে। তারপর তার মাথা ব্যথার কারণে সে চুপচাপ মেরে বসে থাকে আদিলার সামনে, কোনো কিছু বলে না। আদিলা আজকে তো অনেক পরিমাণে খুশি, কারণ শুভ আদিলাকে আজকে সময় দিয়েছে। এই খুশি আর আদিলার দেখে কে? তাই তো আদিলা নানা রকমের প্রশ্ন করতে থাকে শুভকে, কিন্তু শুভ কোনো উত্তর দেয় না। চুপচাপ একেবারে মূর্তির মতো আদিলার সামনে বসে থাকে। এইভাবে সেই দিনের ছুটির সময় চলে আসে। ছুটির সময় হয়ে যাওয়ার সাথে সাথে আদিলা শুভকে বলে, শুভ চলো, আজকে তুমি আমার সাথে আমার বাসায় থাকবে। শুভ বলল, না ম্যাডাম, এটা হয় না। আপনি বলেছেন অফিস টাইম শেষ হওয়ার আগ পর্যন্ত আপনার আবদার রাখতে। আপনি যে আবদার করেছেন আমি তা রেখেছি। এখন আপনি যেতে পারেন, আমাকে আমার কাজ করতে দেন। এই কথাটা শোনার সাথে সাথে আদিলার মনটা খারাপ হয়ে যায়। এদিকে শুভর মাথা ব্যথাটা বেড়েই চলছে। আদিলাও বাসায় চলে যায়। তারপরে শুভ আস্তে আস্তে নিজের রুমে চলে যায়। নিজের রুম বলতে অফিসে যে রুমটা তাকে থাকার জন্য দেওয়া হয়েছে সেই রুমটাতে গিয়ে শুভ শুয়ে পড়ে। কিছুক্ষণ পরে তার শরীরে প্রচণ্ড পরিমাণে জ্বর চলে আসে, কারণ শুভ মুখ দিয়ে কোনো কথা বের করতে পারতেছে না। শুভর খুব কষ্ট হয়, কোনোভাবে কষ্ট করে রাতটাকে পার করে ফেলে। সকালে শুভ তানজিলাকে ফোন দেয়। ফোন দিয়ে কোনো কথা বলতে পারে না, তার মুখ দিয়ে সে কোনো কথা বের করতে পারতেছে না। তানজিলা বারবার শুভর সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু ফলাফল শূন্য এসে দাঁড়ায়। তানজিলার কথার কোনো উত্তরই পায় না ফোনের ওপাশ থেকে। তানজিলা কোনোভাবে প্রেশান হয়ে শুভর নাম্বারে বারবার ট্রাই করতে থাকে, কিন্তু শুভ ফোনটাকে আর রিসিভ করতে পারে না। তাই তো তানজিলা তাড়াহুড়ো করে অফিসে চলে আসে। অফিসে এসে সাথে সাথে শুভর রুমে চলে যায়। শুভর রুমে গিয়ে তানজিলা দেখতে পায় যে শুভর শরীর থরথর করে কাঁপতেছে। তানজিলা শুভর কাছে যায়। শুভর কাছে গিয়ে শুভর মাথাটাকে নিজের হাঁটুর উপরে রাখে, আর শুভর আস্তে আস্তে কি যেন বলার চেষ্টা করতেছে, তা তানজিলা বুঝতে পারতেছে না। তাই তো সে মাথা নিচু করে শুভর কথা শোনার চেষ্টা করে। কিন্তু যখনই তানজিলা শুভর কথা শোনার জন্য মাথাটাকে নিচু করে, কিন্তু তখনই পিছন থেকে কারো একটি গলা ভেসে আসে। বাবা, ভালোই তো, এই চলছে না হইতে তোদের রাজনীলা না? আজকে আমি যদি আগে অফিসে না আসতাম তাহলে তো বুঝতেই পারতাম না যে চরিত্রহীনদের চরিত্র কখনো ঠিক হয় না। এই কথাটা অন্য কেউ না, আদিলা নিজেই বলছে। কারণ আজকে আদিলা অনেক আগেই অফিসে চলে এসেছে। আজকে শুভর জন্য আদিলার অনেক পরিমাণে মন পড়তেছিল, তাই তো আদিলা এইভাবে চলে এসেছে। আদিলা এসে এরকম অবস্থায় শুভ এবং তানজিলাকে দেখতে পেয়ে তার মাথাটা গরম হয়ে যায়। তাই তো সে এই কথাগুলো বলে। তানজিলা এরকম কথা শোনার পরে আদিলাকে বলতে লাগলো, ম্যাডাম আপনি ভুল। এতটুকুই বলার সাথে সাথে তানজিলাকে থামিয়ে দেয় আদিলা। আদিলা আরো বলতে লাগে রেগে লাল হয়ে, চুপ, একদম চুপ, তুমি আর একটাও কথা বলবে না। আদিলা তো পুরো রাগে লাল হয়ে যায়। সে চিৎকার করে এবার বলতে লাগলো, এই চরিত্রহীনকে আমি আর আমার অফিসে রাখবো না। আমি অপরাধ করেছিলাম এই চরিত্রহীনটাকে আমার অফিসে চাকরি দিয়ে। তার সমস্ত অপরাধ ক্ষমা করে দিয়ে আমি তাকে আপন করে নিতে চেয়েছিলাম। ভাবছিলাম এই 5 বছরে তার চরিত্রটা অনেক পরিমাণে ভালো হয়ে গিয়েছে, কিন্তু না, কখনো ভাবতে পারিনি এই ছোট লোকদের চরিত্র কখনো ঠিক হয় না।
এতিমরা কখনো মানুষ হতে পারে না। ওদেরকে যতই ভালোবাসা দাও না কেন, ওরা সবসময় সেই কুলাঙ্গারের মতোই কাজ করবে। ওরা ভালো হওয়ার যোগ্যতা রাখে না। আর আমি এত জনম ধরে একজন ভুল মানুষকে ভালোবেসে এসেছিলাম। 5 বছর ধরে নিজের বুকে অন্য একজনকে আমি পেষণ করে রেখেছিলাম। সে ছিল এক প্রতারক, যার ছবি নিয়ে আমি প্রতি রাত্রে কান্না করতাম। তাকে আজ আমি চরিত্রহীন বলে আখ্যায়িত করতেছি। সে একটা ছোট লোক। ছোট লোকটার ছবি জড়িয়ে ধরে আমি প্রতি রাতে নিজে কান্না করে নিজের চোখের পানিগুলো ঝরিয়েছি। সবগুলো পানি ছিল আমার বৃথা। আজই আমি এই কুত্তার বাচ্চাকে ডিভোর্স দিব। এই কুত্তার বাচ্চা, তুই এখনই আমার অফিস থেকে বের হয়ে যা। এই বলেই শুভর কলার ধরে টেনে জোরে একটি ধাক্কা দেয় আদিলা। আদিলা রাগের কারণে শুভর শরীরের অতিরিক্ত তাপমাত্রা সে বুঝতেই পারে না। শুভ আদিলার ধাক্কা খেয়ে টেবিলের উপরে পড়ে যায়। টেবিলে কাঁচ থাকার কারণে কাঁচের কিছু টুকরো ভেঙে শুভর মাথায় ঢুকে যায়, যার কারণে শুভ সাথে সাথে সেখানে সেন্সলেস হয়ে পড়ে যায়। এদিকে আদিলা রাগের মাথায় শুভকে নানা ধরনের বকাবকি এবং গালাগালি করতে থাকে। তারপর সামনে সে পিচ্চি আদনানকে দেখতে পায়। পিচ্চি আদনানকে দেখতে পাওয়ার সাথে সাথে আদনানকে ধাক্কা মেরে ফেলে দিয়ে সেখানে জোরে চিৎকার করে বলতে লাগলো, এই চরিত্রহীনের কোনো চিহ্নই আমি আর রাখতে চাই না। এই চরিত্রহীনের বাচ্চা, তুই তো একটি জানোয়ার। এই জানোয়ারের বাচ্চা, তোর যেখানে মন চায় তুই সেখানে চলে যা, আর তুই আমার সামনে পড়বি না। আদনানকেও এইভাবে গালাগালি করে আদিলা হন হন করতে করতে তার কেবিনে চলে যায়। এদিকে পিচ্চি আদনান সেখান থেকে উঠে দৌড়ে তার বাবার কাছে যায়। তার বাবার কাছে গিয়ে তার বাবার শরীর ধরে ধাক্কাতে থাকে আর কান্না করতে করতে বলতে থাকলো, আব্বু তুমি উঠো, তুমি কথা বলো। তুমি কথা বলছো না কেন? তুমি রাগ করেছো আমার উপরে, তাই না? তুমি আর রাগ করে থেকো না। আমি ওই ডাইনি মায়ের সাথে আর কখনো কথা বলবো না, তার সাথে আর কখনো কোথাও যাব না। এখন থেকে আমি সব সময় তোমার সাথে থাকবো, তোমার সমস্ত কথা শুনবো। তুমি তারপরও রাগ করে থেকো না, প্লিজ আব্বু, তুমি আমার সাথে কথা বলো। এইসব বলছে আর আদনান কান্না করতেছে। এদিকে তানজিলা আদিলার পিছন পিছন তার কেবিন পর্যন্ত যায়। তানজিলাকে আদিলার কেবিন পর্যন্ত আসতে দেখে আদিলা তানজিলাকে ঠান্ডা মাথায় বলতে লাগলো, তানজিলা, তুমি তো জানতে শুভ বিবাহিত এবং কি সে চরিত্রহীন, তারপরে তুমি এই চরিত্রহীনের খপ্পরে কিভাবে পড়লে? আমি তো জানতাম তুমি একটা ভালো মেয়ে, তারপরও বাজারি মেয়েদের মতো এরকম কিভাবে করলে? তোমাকে তো অনেক পরিমাণে ভালো ভাবছিলাম, আজকে তো দেখলাম তুমি নিজেও বাজারি মেয়ে হয়ে গিয়েছো। শেষের কথাটা শুনে তানজিলার কাছে অনেক পরিমাণে খারাপ লাগে। তাই তো তানজিলা আবার আদিলাকে বলতে লাগলো, ম্যাডাম, আপনি যা দেখেছেন বা যা ভাবতেছেন তা কোনোটাই সত্যি না, সব কিছুই মিথ্যা। আপনার ধারণাটাকে একটু পরিবর্তন করেন। একটা কথা শোনেন ম্যাডাম, যে মানুষটা 5 বছর যাবৎ একটা ভুলের অপরাধ সহ্য করে আসছে, সেই মানুষটা কিভাবে আবার সেই ভুলটাই দ্বিতীয়বার করতে পারে বলেন তো? ম্যাডাম, আপনি একটা কথা বললেন না যে শুভ আমার কি হয়? শুভ আমার ভাই হয়, আর আপনি আমাকে বাজারি মেয়ে বললেন, তাই তো? এই ভাইয়ের কারণেই আজ আমি জীবিত আছি। আমার ভাই যদি না থাকতো তাহলে হয়তো বা আজ আমি জীবিত থাকতে পারতাম না। ম্যাডাম, আপনি তো বললেন আপনি আমার ভাইকে ডিভোর্স দিবেন, তাই না? আচ্ছা, দিয়ে দেন আমার ভাইকে ডিভোর্স। এই চরিত্রহীনের কথা আমি বলে দিচ্ছি, এই চরিত্রহীন তো আর কখনো আপনার মতো ভালো মেয়ের স্বামী হতে পারে না। আপনার মতো ভালো মেয়ের গ্রহণযোগ্য স্বামী হওয়ার যোগ্যতাই রাখে না এই চরিত্রহীন। আপনি দয়া করে ডিভোর্স পেপারটা আমার বাসায় পাঠিয়ে দিয়েন। আর এই যাত্রায় যদি আমার ভাই বেঁচে যায়, তাহলে কখনো আপনার মতো ভালো মেয়ের সামনে আর আমার ভাইকে এবং ভাতিজাকে আপনার সামনে আসতে দিব না। এই বলেই তানজিলা আর কোনো কথা বলতে দেয় না আদিলাকে। সাথে সাথেই আদিলার কেবিন থেকে বের হয়ে আসে। আদিলার কেবিন থেকে বের হয়ে এসে দেখতে পায় যে শুভর সামনে আদনান এখনো বসে কান্না করতেছে। তাই তো শুভকে নিয়ে তানজিলা হসপিটালে চলে যায়। হসপিটালে যাওয়ার সাথে সাথে ডাক্তার শুভর অবস্থা দেখে অনেক পরিমাণে ইমার্জেন্সি মনে করে। তাই তো শুভকে ইমার্জেন্সি নিয়ে যায়। কিছুক্ষণ পরে ডক্টর নৈরাশ হয়ে বের হয়ে আসে। ডক্টরকে বের হয়ে আসতে দেখে তানজিলা ডক্টরের কাছে যায়। ডক্টরের কাছে গিয়ে ডক্টরকে জিজ্ঞাসা করে, ডাক্তার সাহেব, আমার ভাইয়ের অবস্থা কেমন এখন? ডক্টর মাথা নিচু করে নেয় আর বলতে লাগলো, আই এম সরি ম্যাডাম, আমাদের দ্বারা তাকে বাঁচানো সম্ভব না। আমরা তার মাথা থেকে কাচের টুকরো বের করে তা ব্যান্ডেজ করে দিয়েছি। এখন আপনি দেখতে পারেন। আর বাই দ্য ওয়ে, একটা কথা মনে রাখবেন, আপনার ভাইয়ের বাঁচার চান্স আর মাত্র 5% কিংবা তার চাইতে কম আছে। আজকের মধ্যেই যদি তাকে অপারেশন করা যায় তাহলে তাকে 5% বাঁচানো সম্ভব হয়, নতুবা কোনোভাবেই তাকে বাঁচানো সম্ভব না। তানজিলা এখন কি করবে বুঝতে পারতেছে না। তানজিলা এখন ভাবতেছে এর চাইতে ভালো হসপিটাল আর কোথায় বা সে পাবে।
সে তো ঢাকার শহরের সবচাইতে ভালো হসপিটালে শুভকে নিয়ে এসেছে, আর ঢাকার শহরের সবচাইতে দামি এবং বড় হসপিটাল থেকে শুভকে এই কথা বলতেছে। তাহলে অন্য অন্য হসপিটালগুলোতে কি কথা বলবে সেটা তানজিলার বোঝাই হয়ে যাচ্ছে। এখন তানজিলা মেয়ে হয়ে শুভকে নিয়ে কোথায় ঘুরবে, কোথায় বা শুভকে এখন নিয়ে যাবে, তানজিলা কোনো কিছুই বুঝতে পারতেছে না। এদিকে পিচ্চি আদনান কান্না করেই চলছে, আর তানজিলার কাছে এসে বারবার তানজিলাকে বলতেছে, আন্টি, আব্বু কি আমার সাথে আর কথা বলবে না? তুমি আব্বুকে বলো না আমার সাথে কথা বলতে। আমি আর কখনো ওই ডাইনি আম্মুর সাথে কথা বলবো না, আর কখনো তার কাছেও যাব না। তারপরে তুমি আব্বুকে আমার সাথে কথা বলতে বলো প্লিজ। আমার আব্বু আমার উপরে রাগ করে আছে, আমার উপরে অভিমান করে আছে। আব্বুকে বলো আমি আর কখনো দুষ্টামি করব না, আমি পুরো গুড বয় হয়ে যাব, আমি আর কারোর সাথে কোনো কথা বলবো না। আমার আব্বু যা বলবে আমি তাই শুনবো। প্লিজ আন্টি, তুমি আব্বুকে বলো না একবার আমার সাথে কথা বলতে। আমার না আব্বুর জন্য অনেক পরিমাণে কান্না আসতেছে। তুমি আব্বুকে বলো আমার সাথে কথা বলছে। আমি আর পারতেছি না আব্বুর সাথে কথা না বলে থাকতে। প্লিজ আন্টি, তুমি এই কথাটা বলো। তানজিলা এখন কি করবে কোনো কিছুই বুঝতে পারতেছে না। একদিকে পিচ্চি আদনান, অন্যদিকে শুভ। সে কি বলবে তা কোনো কিছুই তার মাথায় আসতেছে না। কি করবে বা কি বুঝ দিয়ে এই পিচ্চি আদনানকে শান্ত করবে সে সেটা বুঝতে পারতেছে না। আর শুভকে বা সে কোথায় নিয়ে যাবে, আর শুভ নিয়ে যাওয়ার ব্যবস্থাই বা সে কেমনে করবে, কোনো কিছুই তার মাথায় আসতেছে না। তানজিলা এইসব ভাবতে ভাবতেই হঠাৎ বেঞ্চের উপরে মাথায় হাত দিয়ে বসে পড়ে। তখনই তানজিলার ঘাড়ে কে যেন হাত দেয়। তানজিলা পিছনে তাকিয়ে থাকে। অন্যদিকে আমরা এখন আসি আদিলার কাছে। আদিলার কাছে তানজিলার শেষ কথাটা বারবার কেমন যেন কানে বাজতে থাকে। ভাইয়া যদি এই যাত্রায় বেঁচে যায়, ভাইয়া যদি এই যাত্রায় বেঁচে যায়, তাহলে আমি তাকে আর কখনো আপনার সামনে আসতে দিব না। আদিলা মনে মনে ভাবতে লাগলো, তানজিলা সর্বশেষ এই কি কথা বলল? তানজিলার এই কথার ভিতরে কি কোনো কিছু আছে? আর তানজিলা এরকম কথা বলার কারণটাই বা কী ছিল? তাহলে কি সত্যিই কি শুভর কিছু একটা হয়েছে? আচ্ছা, তানজিলা এই কথা কেন বলল? যদি শুভ এই যাত্রায় বেঁচে যায় তার মানে কি? আর শুভ তো অনেকভাবেই আবার আদনানকেও বলছিল সে আর আমাদের সাথে থাকবে না। শুভর কি কোনো কিছু হয়েছে? শুভর সাথে কি কোনো খারাপ কিছু হতে চলছে? নাকি আমি কোনো ভুল করে বসলাম? আমি কি রাগের মাথায় কোনো ভুল করে ফেলছি নাকি? আর কি ভাবতেছি আমি? এই বলেই সেই মাথায় হাত দেয়। কিছুক্ষণ পর আদিলা কি যেন মনে করে শুভর রুমে গিয়ে চমকে যায়। আসলে ভিউয়ার্স, আজকের গল্পের পর্বটা কেমন যেন আমি ভয়েস দিতে পারতেছি না। পরবর্তী গল্পগুলোর ভয়েস যে আমি কিভাবে দিব সেটাই বুঝে উঠতে পারতেছি না। আপনারা একটু কমেন্ট করে বলেন তো শেষে কি অবস্থা হবে? শুভ কি মারা যাবে চিকিৎসার অভাবে, নাকি টাকার অভাবে? আর যদি শুভ মারাই যায় তাহলে কে আদনানের খোঁজ খবর নিবে? তানজিলা কি আদনানের খোঁজ খবর নিয়ে রাখতে পারবে? তানজিলার নিজেরও তো একটা ভবিষ্যৎ আছে। আর তানজিলার ঘাড়ে হাতটাই বা কে রাখলো? আদনানকে কি আদিলা ঠিকভাবে মেনে নিবে, নাকি আদিলা আবার নতুনভাবে অন্য কাউকে নিয়ে সংসার করবে? আপনারা সত্যি কমেন্ট করে জানিয়ে যাবেন বিষয়গুলো কেমন হবে। আর আমাদের সাথে থেকে এই গল্পটা এতখানি শোনার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমাদের গল্পগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সিজান স্টোরিজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আমরা গল্প আপলোড করার সাথে সাথে সর্বপ্রথম আপনি পেতে পারেন। ধন্যবাদ।